লেখিকা প্রমা মজুমদারের প্রতিশোধ। অভ্রর মুখের উপর একটা মাছি ভন ভন করছে, কিন্তু কেউ মাছি তাড়াচ্ছে না, অভ্রও পারছে না। একদিন খাওয়ার সময় অভ্রর মুখের সামনে একটা মাছি ভন ভন করছিল। মিতি চেষ্টা করছিল তাড়ানোর, কিন্তু মাছিটা অভ্রর খাবারের থালায় পড়ে যায়। আর তখনই অভ্র রাগে গরম ডালের বাটিটা মিতির দিকে ছুঁড়ে মারে। মেয়েটা আহ করে ওঠে, কিন্তু অভ্রর সেদিকে ভ্রুক্ষেপ ছিল না। কিন্তু আজ কিভাবে মাছি সহ্য করছে? আজ অবশ্য সে পারবেও না, কারণ সে মৃত। সায়ন একবার অভ্রর দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। অভ্রর মৃতদেহটার পাশে বসে বিলাপ করছে ওর মা, বাবা, ভাই, বোন। ঘরে আরও কয়েকজন এসেছে, সবাই ধীরে ধীরে কথা বলছে। এই বয়সে মৃত্যুটাকে মানা যায় না। একা একা থাকতো কি, থেকে যে কি হয়ে গেল। কিছুক্ষণ পর মেহাকে কোলে নিয়ে ঘরে ঢোকে রিয়া। মেহার বয়স প্রায় 1.5 বছর। এখানে আসা সব মুখই ও রচেনা। মেহাকে দেখে অভ্রর মায়ের কান্নার আওয়াজ আরও বেড়ে গেল, কিন্তু সেদিকে মেহার নজর নেই। সে মিমিকে শক্ত করে আঁকড়ে ধরেছে। সায়ন একটু দূরে মাথা নিচু করে বসে আছে। মিতির কথা ওর খুব মনে পড়ছে। সব কথা ওর কানে যাচ্ছে। ওকে দেখলেই বোঝা যাচ্ছে খুব মুষড়ে পড়েছে। অভ্র সায়নের একমাত্র বোন, মিতির স্বামী, আর মেহা মিতির একমাত্র সন্তান। মেহার যখন 11 মাস বয়স, তখন এমনই এক সকালে মিতি পাড়ি জমিয়েছিল না ফেরার দেশে। এবার অভ্র চলে গেল। মেয়েটা আজ সত্যি আক্ষরিক অর্থে অনাথ হয়ে গেল। সময় এখন প্রায় 2টো। অভ্রর অফিসের কয়েকজন এসেছে। কেউ কেউ কান্না করছে, তবে শায়লা নামের মেয়েটা একটু বেশি কান্না করছে। সে অভ্রর বিয়ে। অফিস থেকেই পুলিশে খবর দেওয়া হয়েছে, কারণ কেউ হয়তো ভাবছে মৃত্যুটা স্বাভাবিক না। পুলিশ ইন্সপেক্টর উদয় আরও একজন অফিসারকে নিয়ে এসেছে ঘটনার তদন্ত করতে। অভ্রর মৃতদেহ ভালোভাবে দেখে একবার সারা ঘরের সবাইকে দেখল। কিছুক্ষণ পর বসার ঘরে জিজ্ঞাসাবাদ শুরু করলো। প্রথমে ডাকা হয়েছে এই বাড়ির বুয়াকে। রাহেলা এই বাড়িতে প্রায় 2 বছর কাজ করে মিতি চলে যাওয়ার পরও কাজ ছাড়েনি। সকাল 7টায়ও আসে, তারপর সব ঘর পরিষ্কার করে অভ্রর জন্য সকালের খাবার করে দিয়ে চলে যায়। আজকে অভ্রর নিথর দেহটা বাথরুমে বুয়াই প্রথম দেখতে পায়, তাই তার ডাক পড়েছে সবার আগে। বুয়া পুলিশ দেখে ভয় পেয়ে যায়, কিন্তু রিয়া ওকে আশ্বস্ত করে কোনো ভয় নেই, ও যা দেখেছে সব যেন সত্যি বলে। বুয়া বলতে শুরু করে, আমি প্রতিদিনের মতোই 7টায় আসি। ভাবি মারা যাওয়ার পর স্যার বাড়ির একটা চাবি আমাকে দিয়ে রেখেছে, তাই আসার জন্য কোনো কলিং বেল দিতে হয় না। আর এই সময় স্যার বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে সকালের খাবার খেয়ে 9টার মধ্যে অফিসের জন্য বেরিয়ে যান। আজকে আসার পর দেখি বাথরুমে দরজা বন্ধ, কিন্তু কোনো শব্দ নেই। আমি ওই ঘরেই ছিলাম, তবু কোনো আওয়াজ পাচ্ছিলাম না। একটু ভয় ভয় লাগছিল, তাই বাইরে থেকে 2বার ডাকলাম, স্যার স্যার বলে, কিন্তু কোনো উত্তর নেই। তখন দরজাটা একটু জোরে ধাক্কা দিই, তাও কোনো শব্দ নেই। তারপর আমি তাড়াতাড়ি নিচে গিয়ে দারোয়ান আলীকে নিয়ে আসি। তারপর দুজনে ধাক্কাধাক্কি করে দরজা ভেঙে দেখি স্যার নিচে পড়ে আছেন। আলী আর আমি টেনে দুজনে ধরে স্যারকে শোয়ার ঘরে নিয়ে যাই। বলে হু হু করে কেঁদে দেয় রাহেলা। এবার আলীর পালা। আলী বলে, বুয়া সব সত্যি বলেছে। অভ্রকে বিছানায় রেখে সে 4তলা থেকে ডাক্তার শিহাবকে ডেকে নিয়ে আসে। ডাক্তার সাহেব সব দেখে অভ্রকে মৃত ঘোষণা করে। ডাক্তার শিহাব নিজের ফ্ল্যাটে ছিল। ইন্সপেক্টর উদয় সেখানে গিয়েই তার সাথে কথা বলে। পুলিশ দেখে ডাক্তার একটু হকচকিয়ে যায়, তারপর স্বাভাবিকভাবেই সব প্রশ্নের উত্তর দেয়। শিহাব বলে, আলীর সঙ্গে আমি 6তলায় অভ্রর সাহেবের ফ্ল্যাটে যাই। ওনার সম্ভবত স্ট্রোক হয়েছে বা হার্ট অ্যাটাক। বাথরুমে পড়ে গিয়ে আঘাতের কোনো চিহ্ন নেই। সকালে ঘুম থেকে উঠে বাথরুমে এমন দুর্ঘটনা নতুন না, অনেক ক্ষেত্রেই দেখেছি।
আর তাছাড়া উনি একা থাকতেন, প্রেশার বেশি থাকতে পারে, হয়তো মাথা ঘুরে পড়ে গেছেন, আর সাথে সাথেই মৃত্যু। আবার হার্ট অ্যাটাকও হতে পারে। যেহেতু আমি ওনার কোনো মেডিকেল হিস্ট্রি জানি না, তাই কনফার্ম কিছু আমি বলতে পারছি না। অনেকে অবশ্য হার্টের সমস্যাকে তেমন গুরুত্ব দেয় না, এর ফলেই মারাত্মক দুর্ঘটনা ঘটে যায়। আমি অবশ্য বাথরুম দেখেছিলাম, একদম শুকনো ছিল। আপনার কি মনে হয়েছে এটা মার্ডার? শিহাব সাহেব মাথা ঝাঁকিয়ে বললেন, আমার মনে হয় না, কারণ খালি বাড়িতে মার্ডার করবে কে? আর ওনার স্ত্রী মারা যাওয়ার পরও কেউ ওনার মধ্যে খারাপ কিছু দেখেনি। বেশ নির্ঝঞ্ঝাট মানুষ, কারোর সাথেও নেই, পাছেও নেই। ডাক্তার শিহাবের সাথে কথা বলে পুলিশ ইন্সপেক্টর উদয়ের একটু স্বস্তি লাগছে। সে আবার অভ্রর ফ্ল্যাটে আসে। মানুষের ভিড় কিছুটা কমেছে। অতি উৎসুক মানুষরা হয়তো বুঝতে পেরেছে এখানে রহস্যের কিছু নেই। আলীর একটা কথায় উদয় একটু রহস্যের গন্ধ পেল। সায়ন কাল রাতে এই বাড়িতেই ছিল, ভোরবেলায় চলে যায়। উদয় সায়নকে ডেকে নিয়ে পাশের ঘরে বসে। সায়নের চোখে মুখে হতাশার ছায়া। উদয় সায়নকে প্রশ্ন করে, আপনি কাল এই বাড়িতে ছিলেন? সায়ন, হ্যাঁ ছিলাম। আজ ভোর 5:30টায় চলে যাই, আমার বাস সকাল 6টায়। উদয় বলে, আপনার সাথে অভ্র সাহেবের কি সম্পর্ক? সায়ন বলে, আমি অভ্রর স্ত্রী, মিতির বড় ভাই। মিতি মারা যাওয়ার পরও অভ্রর সাথে যোগাযোগ ছিল। ওর মেয়ে মেহা আমার কাছেই থাকে, আমার স্ত্রী রিয়াই ওর দেখাশোনা করে। উদয় বলে, কেন এসেছিলেন? সায়ন বলে, আমি সিলেটে থাকি, ব্যবসার কাজে প্রতি মাসে 2-1বার ঢাকায় আসতে হয়। বোন থাকতে এই বাড়িতেই উঠতাম, কিন্তু ও মারা যাওয়ার পর 2বার হোটেলে উঠেছিলাম। সেটা জানার পর অভ্রই আমাকে জোর করে বলে এখানে আসার জন্য। আমি সাধারণত একদিনের জন্যই আসি, রাতে আসি, সারাদিন কাজ করে সন্ধ্যার বাসে সিলেট ফিরে যাই, কখনো আবার রাতে থেকে ভোরে যাই। উদয় বলে, কাল কি অভ্র সাহেবের শরীর খারাপ ছিল? সায়ন বলে, না, ও খুব স্বাভাবিক ছিল। আমি ভোরে বেরিয়ে যাই, তখন ও ঘুমিয়েছিল। উদয় বলে, কাল যা যা হয়েছে সব ডিটেলে বলুন। সায়ন খুব স্বাভাবিকভাবে বলা শুরু করে, আমি সকাল 11টায় ঢাকায় পৌঁছাই। আমার সিলেটে একটা জামাকাপড়ের দোকান আছে। প্রথমে যাই মিরপুর জামদানি পল্লীর এক শাড়ির কারখানায়, সেখান থেকে বেশ কিছু শাড়ি কিনি। তারপর আসি নিউ মার্কেট, সেখান থেকেও পাইকারি কিছু ড্রেস নিই। এসব করতে করতে প্রায় 6টা। একটু হালকা খাবার খেয়ে দোকানের এক কর্মচারীকে সাথে নিয়ে সব কাপড় নিয়ে যাই কুরিয়ারে। সেখান থেকে বেরোতে বেরোতে প্রায় রাত 9টা। এই বাড়িতে এসেছি তখন প্রায় 10টা বাজে। অভ্র নিচে দরজা খুলে দেয়। অল্প কিছুক্ষণ কথা বলে আমি ফ্রেশ হয়ে এসে দুজনে একসাথে খাবার খাই। একবার মেহার সাথে ভিডিও কলে কথা বলি। তারপর সারাদিনের ক্লান্তি নিয়ে আমি আর বসে থাকতে পারিনি, তাই এই ঘরে শুতে চলে এসেছি। অভ্র তখনও টিভিতে খেলা দেখছিল। তারপর ভোরে উঠে চলে গেলাম। এখন মনে হচ্ছে না গেলেই ভালো হতো। অ্যাক্সিডেন্টটা হলেও একটা কিছু করে ওকে বাঁচানোর চেষ্টা করতাম। কাল রাতেও যে মানুষটা আমার সাথে কথা বলেছে, সেই মানুষটা এখন পাশের ঘরে নিথর হয়ে পড়ে আছে, এটা আমি মানতেও পারছি না। উদয় কিছুক্ষণ চুপ করে বসে আছে, কারণ তার সামনে একজন প্রাপ্তবয়স্ক ছেলে মুখ ঢেকে কাঁদছে। উদয় একটু কাশি দিয়ে আবার বলা শুরু করলো, আপনি আসবেন এটা কি অভ্র সাহেব জানতেন? হ্যাঁ, আমি 12টার দিকে ওকে ফোন করে বলেছিলাম। আসলে অভ্র রাতের খাবার আসে ওর এক বন্ধুর বাড়ি থেকে। বন্ধুর স্ত্রী অনলাইনে খাবার বিক্রি করে, তাই আমি রাতে থাকলে আগেই জানিয়ে দিই, নইলে অভ্র খুব বিব্রত হয়ে যায়। তার ওপর আমিও বাইরের খাবার বেশি খেতে পারি না। উদয় বলে, এখানে কয়টার সময় এসেছেন? সায়ন বলে, আলীর কাছে আমার ফোন নাম্বারটা ছিল, ও 8টার দিকে আমাকে কল করে। আমি তখন বাসে। খবরটা শুনে হাইওয়েতেই নেমে যাই। তারপর আবার ঢাকার বাস ধরে এখানে আসি, হয়তো 10টার উপরে হয়ে যাবে। উদয় পাশে দাঁড়িয়ে থাকা অফিসারকে সঙ্গে নিয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে গেল। সায়নের বলা সবকিছুর একটু খোঁজ নিতে হবে। এমনিতে আপাত দৃষ্টিতে এটাকে অ্যাক্সিডেন্টই মনে হচ্ছে, কিন্তু তারপরও যেহেতু তাকে ডাকা হয়েছে, তাই একটা তদন্ত করতে হবে। সেকেন্ড অফিসার সায়নের ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য বেরিয়ে গেল। উদয় আলীর সামনে গিয়ে দাঁড়ায়। আজ সারাদিন এত ঝামেলা হচ্ছে যে আলী খেতেও পারেনি। এইমাত্র পাশের হোটেল থেকে একটা পরোটা আর ভাজি নিয়ে এসেছে। পুলিশ দেখে ওর আত্মারাম আবার খাঁচা থেকে বেরিয়ে গেল। যদিও সে কিছু করেনি, তবুও ভয় লাগছে। উদয় আলীকে ডেকে শান্ত গলায় বলল, অভ্র সাহেব কেমন লোক আলী?
অভ্র ভাই খুব ভালো মানুষ, কোনো ঝামেলার মধ্যে নেই। মিতি ভাবি মারা যাওয়ার পর একাই থাকেন। মাঝে মাঝে অফিসের কলিগ আসে, প্রতিদিন একজন বাইরে থেকে খাবার দিয়ে যায়। রাহেলার সাথেও কোনো সমস্যা হয়নি কখনো। কোনো মহিলা আসে নাকি? সেটা তো জানি না স্যার। স্যারের দুইজন কলিগ এই বিল্ডিংয়েই থাকে। কে কার বাসায় যায় সেটা তো আমি বলতে পারবো না। এরপর সিসিটিভি ফুটেজের রেকর্ড দেখলেন, অস্বাভাবিক কিছু চোখে পড়ল না। সায়নের বলা কথার সাথেও মিলে গেল। একটু পর রাহেলাকে আবার ডাকা হলো। সায়নের সম্পর্কে কিছু জানার আছে উদয়ের? রাহেলাকে সরাসরি জিজ্ঞেস করে, সায়ন কেমন মানুষ, অভ্রর সাথে সম্পর্ক কেমন? রাহেলা জিহ্বায় কামড় দিয়ে বলে, সায়ন ভাই খুব ভালো মানুষ, বোন নাই, তবু বোনের স্বামীর সাথে সবসময় যোগাযোগ রাখে। তাদের মেয়েকে নিজের মেয়ের মতো বড় করছে। আর যখনই আসে অভ্র স্যারের জন্য বাড়ি থেকে এটা সেটা নিয়ে আসে। খুব ভালো সম্পর্ক দুজনের মধ্যে। ঠিক আছে, তুমি যাও। উদয়ের মুখ থেকে অন্ধকার ছায়াটা একটু একটু করে কাটতে শুরু করেছে। এই সময় সেকেন্ড অফিসার ফোন করলো। সায়ন বেশ সচ্ছল পরিবারের ছেলে। মা আর স্ত্রীকে নিয়ে ওর পরিবার। বাবা অনেক আগে মারা গেছেন, আর মাস 6 আগে ছোট বোন পোস্ট প্রেগনেন্সি কমপ্লিকেশনে স্ট্রোক করে মারা যায়। ওর মেয়েটাকেও নিজের কাছে রেখেছে। কাল যেসব কাজের কথা বলেছে সব ঠিক। সিলেটে ওর ব্যবসা প্রতিষ্ঠানের বেশ নামডাক। ওরও কোনো খারাপ রেকর্ড নেই। এবার উদয় সম্পূর্ণ নিশ্চিত এটা শুধুমাত্র অ্যাক্সিডেন্ট। এতে কোনো রহস্যের কিছু নেই। সব জলের মতো পরিষ্কার। উদয় অভ্রর ফ্ল্যাটে ঢোকে। বসার ঘরে কয়েকজন বসে নিচু গলায় কথা বলছে। পুলিশ নির্দেশ না দেওয়া পর্যন্ত শেষকৃত্যের ব্যবস্থা করা যাবে না। ইন্সপেক্টর উদয় অভ্রর অফিসের কলিগদের দিকে উদ্দেশ্য করে বলল, অভ্র সাহেব হয়তো স্ট্রোক অথবা হার্ট অ্যাটাক করেই মারা গেছেন। এর পেছনে হয়তো অন্য কোনো কারণ নেই। যেহেতু উনি একা থাকতেন, তাই নিজের শরীর খারাপের কথা কাউকে বলেনি বা বুঝতে পারিনি। অনেক সময় কেউ কেউ এটাকে গুরুত্ব দেয় না। আমি ডাক্তারের সাথে কথা বলে এই কথা জেনেছি। তাই আমার কাজ এখানেই শেষ। তবে আপনারা চাইলে ময়নাতদন্ত করতে পারেন, সেক্ষেত্রে আমি সব ব্যবস্থা করে দেব। অভ্রর বাবা বলে উঠলেন, না, আমি চাই না আমার ছেলের শরীরে কাটাছেঁড়া হোক। আর সব কিছু তো আমাদের সামনে স্পষ্ট, তাই আর কোনো ঝামেলা চাই না। অফিসের অন্য কলিগরাও একথা মেনে নিল। এবার অভ্রকে নেওয়ার ব্যবস্থা শুরু হবে। কেউ কেউ এখনও কান্না করছে। সায়ন উঠে অভ্রর ভাইয়ের সাথে কথা বলছে, তাড়াতাড়ি সব করতে হবে, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। রাত প্রায় 2টোয় সব শেষ হয়। আর কোনো বিপত্তি আসেনি, ভালোভাবেই হয়ে গেছে। কাল পর্যন্ত যে মানুষটার অস্তিত্ব এই পৃথিবীতে ছিল, আজ সেই মানুষটার কোনো চিহ্নই আর নেই। একমাত্র বোনের স্বামী আজ মারা গেল। এতে সায়নের কষ্টটা অনেকেই দেখেছে, কিন্তু ওর মুখের ক্রূর হাসিটা কেউ দেখতে পায়নি। অভ্রর মৃত্যুতে সবচেয়ে বড় স্বস্তি তো সেই পেয়েছে। গাড়ি ছুটে চলেছে খালি রাস্তায়, মনে হচ্ছে হাওয়ায় গতিতে ভেসে যাচ্ছে। জানালার কাছ দিয়ে চাঁদের আলো এসে পড়ছে মেহার মুখের ওপর। মেয়েটা নিশ্চিন্তে ঘুমাচ্ছে ওর মিমির কোলে। রিয়াকে আধো আধো গলায়ও মিমি ডাকে, আর সায়নকে মামা। অপরিচিত জায়গায় মেহা খুব কান্নাকাটি করছিল। আর এত কিছু দেখে মেয়েটা খুব ভয় পেয়ে গেছে, তাই বাধ্য হয়ে ওকে নিয়ে এত রাতে চলে আসতে হচ্ছে। সায়ন খেয়াল করলো মেহা ঘুমের মধ্যে ওর হাতের একটা আঙুল ধরে আছে, যেমনটা মিতি করত। মা, সায়ন আর মিতি 3জনের ছোট্ট পরিবার। সায়নের যখন 10 বছর, তখন মিতি মাত্র 2 বছরের। আর তখনই একটা অ্যাক্সিডেন্টে ওদের বাবা মারা যায়। ওদের 2 ভাই বোনকে নিয়ে মায়ের এক কঠিন লড়াই শুরু হয়। ভাগ্যিস বাবার কিছু টাকা পয়সা ছিল, তাই কারো দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়নি, কিন্তু জীবন সংগ্রাম ঠিকই করতে হয়েছে। মা একটা স্কুলে চাকরি নেয় কাজের জন্য। মা যতক্ষণ বাইরে থাকতো, তখন সায়ন ছোট্ট মিতির দেখাশোনা করত। বলতে গেলে ওই বোনকে নিজের হাতে বড় করেছে। বোনের যত আবদার সব দাদার কাছেই। রাতে মায়ের পাশে 2জন ঘুমাতো, আর মিতি শক্ত করে দাদার হাত ধরে রাখত। 3জনের সংসারে আর্থিক অসঙ্গতি একটু থাকলেও সুখের ঘাটতি ছিল না। মিতিকে সায়ন নিজের সন্তানের মতো করে বড় করেছে। ওকে সবসময় মাথায় করে রেখেছে। মেয়েটা খুব শান্ত স্বভাবের ছিল, হয়তো একটু বোকাও ছিল। না হলে মানুষ চিনতে এত ভুল করে। পড়াশোনায় বরাবরই ভালো ছিল, তাই ইন্টার পাশ করে একটা ভালো কলেজে অনার্স ভর্তি হয়। সায়ন ততদিনে ব্যবসা শুরু করে দেয়। মাও অবসর নিয়েছে। এর কয়েক মাস পরে মিতি দাদাকে অভ্রর কথা বলে। অভ্র অফিসের কাজে এই শহরেই থাকে, বাড়ি অন্য জেলায়। ছেলেটা দেখতে ভালো, ভালো চাকরি করে, আর ব্যবহারও ভালো।
মিতিকে পছন্দ করে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছে। মিতিরও অভ্রকে পছন্দ হয়েছে, তাই দাদাকে সব খুলে বলে। বোনের ব্যাপারে সবসময় খুব সচেতন সায়ন, তাই এই বিষয়েও খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়। অভ্রর সাথে কয়েকবার দেখা করে কথা বলে। ওর নম্র ভদ্র স্বভাব যে কাউকে বিমোহিত করবে। সায়নও এর বাইরে না। মায়েরও অভ্রকে পছন্দ হয়ে যায়, তাই কোনো ঝামেলা ছাড়াই মিতির সঙ্গে অভ্রর বিয়ে হয়ে যায়। অভ্রর পরিবার যেহেতু গ্রামে থাকে, তাই অভ্র মিতিকে নিয়ে শহরে আলাদা থাকে। বিয়ের পরের 6 মাস ওরা সিলেটেই ছিল। এরপর অভ্র বদলি হয়ে ঢাকা চলে আসে। সবকিছু ভালোই চলছিল। এর মধ্যে মিতির সবচেয়ে কাছের বন্ধু রিয়া সামনের বউ হয়ে এই পরিবারে আসে। বিয়ের 1 বছর ঘুরতে না ঘুরতেই মিতি মা হতে চলেছে, এই খবরটা শোনার পর সায়নদের পরিবারে খুশির বন্যা বয়ে যায়। মিতির একা থাকাটা ভালো হবে না, তাই মা ওকে নিজের কাছে নিয়ে আসে। অভ্রও আসে কিছুদিন পর পর। মিতির চোখে মুখে প্রশান্তির চিহ্ন। সায়নের থেকে বেশি কিছু চায়নি। মেহা হয় কিছুদিন পর। আরও অনেক আনন্দ বয়ে আসে এই পরিবারে। অভ্রর একা থাকতে খুব অসুবিধা হয়, তাই 2 মাসের মেহাকে নিয়ে মিতি ফিরে আসে ঢাকায়। তারপর থেকে সমস্যার শুরু। মিতি খুব বেশি ফোন করে না, ভিডিও কল করলেও কেটে দেয়। বেশি কথা বলতে চায় না। আসতে বললেও নানা অজুহাত দেখিয়ে আসে না। সায়ন এর মধ্যে একবার ঢাকা যায়। মিতির চোখ মুখ দেখে খুব অবাক হয়। মুখ শুকিয়ে কালো হয়ে গেছে। হাতে কিসের যেন দাগ। জিজ্ঞেস করলে বলে রান্না করতে গিয়ে হয়েছে। অভ্ররও কাজের অনেক চাপ। মেয়েকে একা হাতেই দেখতে হয়, তাই একটু শুকিয়ে গেছে। শ্বশুরবাড়ির লোকজন প্রায়ই আসে, তাই ও কোথাও যেতে পারে না। সায়নের মিতিকে দেখে ভালো লাগে না। অভ্রকে বলে আসে ওর যত্ন নেওয়ার জন্য। এর প্রায় 2 মাস পর একদিন ভোরে অভ্রর ফোন। মিতিকে হাসপাতালে নেওয়া হয়েছে, ওর অবস্থা ভালো না। মিতি হার্ট অ্যাটাক করেছে। ডাক্তার বলেছে প্রেগনেন্সির পরবর্তী জটিলতার কারণে ওর হার্ট অ্যাটাক হয়েছে। একদিন আইসিইউতে থাকার পর মিতি চলে যায় না ফেরার দেশে। সায়নের একমাত্র বোনটা আর নেই, এটা ভেবেই পাগলের মতো কান্না করে। সায়নের সবকিছু এলোমেলো হয়ে যায়। একদিকে বোনের মৃত্যু শোক, অন্যদিকে মেহার দায়িত্ব। অভ্র নিজেই মেহাকে রিয়ার কোলে তুলে দেয়। মিতি চলে যাওয়ার পরও একা মেয়েকে সামলাতে পারছে না। সায়নের সংসার নিস্তরঙ্গ নদীর মতো চলছে। সায়নের মা মেয়ের শোকে পাথর হয়ে গেছেন। রিয়া মেহাকে নিয়ে থাকে সারাদিন, আর সায়ন বেশিরভাগ সময় দোকানে পড়ে থাকে। বাড়িতে এলেই দম বন্ধ লাগে। মিতির মারা যাওয়াটা এত অস্বাভাবিক ছিল যে কেউ এটা সহজভাবে মেনে নিতে পারেনি। বিশেষ করে রিয়া প্রায়ই চুপ করে বসে থাকতো, সবাইকে লুকিয়ে কান্না করত। একদিন মধ্যরাতে সায়নকে ঘুম থেকে ডেকে তুলে বলে মিতিকে অভ্র নির্যাতন করত। মিতি ভয়ে কাউকে কিছু বলতে পারেনি। ওর অন্য সম্পর্ক ছিল, এটাও মিতি জানতো। এর জন্যই ও অসুস্থ হয়ে পড়েছিল। সায়ন কথাগুলো শুনে আকাশ থেকে পড়ে। কেন মিতি ভয় পাবে, আর কাকে? রিয়াকে অনেকবার জিজ্ঞেস করার পর রিয়া বলে মিতি মারা যাওয়ার কয়েকদিন আগে রিয়ার সঙ্গে ওর কথা হয়। তখন মিতি কান্নায় ভেঙে পড়ে আর রিয়ার কাছে সব কিছু বলে। মেহা হওয়ার পর থেকেই ওর প্রতি অভ্রর আচরণ বদলে যায়। সামান্য কারণেই ওর সাথে খারাপ ব্যবহার করে, এমনকি ওর গায়ে হাত তোলে অকারণে। অফিসের এক মেয়েকে ফ্ল্যাটে নিয়ে আসে। কাজের নাম করে ওর সাথে ঘন্টার পর ঘন্টা সময় কাটায়। মিতি কিছু বললে ওকে অকথ্য ভাষায় গালাগালি করে সেই মেয়ের সামনে। মিতি এখানে আসতে চাইলে ওকে আসতে দেয় না। অভ্রর ওর মৃত্যুর জন্য দায়ী। তুমি ওকে শাস্তি দাও বলে রিয়া অঝরে কাঁদতে থাকে। সায়ন চুপ করে বসে থাকে। শুধুমাত্র স্ত্রীর কথায় ও কিছু করতে পারে না, কিন্তু ওকে অবিশ্বাসও করতে পারে না। মিতি রিয়ার সঙ্গে অনেক ফ্রি ছিল, ওর সাথে মন খুলে কথা বলতো। অভ্রর সত্যিটা জানার জন্য ঢাকায় যাওয়া দরকার। মিতি মারা যাওয়ার প্রায় 2 মাস পর একদিন সায়ন ফোন করে অভ্রকে। অভ্র অফিসে ছিল। সায়ন বলে মিতির আর তার একটা জয়েন্ট অ্যাকাউন্ট আছে, তার কাগজপত্র মিতির কাছে থাকতো। একটা কাজে সেগুলো প্রয়োজন, তাই সায়ন সেগুলো নিতে চায়। অভ্র কিছুক্ষণ ভেবে বলে কোনো অসুবিধা নেই, তুমি চলে এসো আজ সন্ধ্যায়। সায়ন সময় মতো পৌঁছে যায়। মিতি চলে যাওয়ার পরও সায়নের ঘরবাড়ি একদম পরিপাটি আছে। মেয়েদের হাতের ছোঁয়া স্পষ্ট। সায়নকে নিয়ে অভ্র শোয়ার ঘরে আসে। সব কাগজপত্র ওর আলমারিতেই আছে। আলমারি খুলে দিয়ে অভ্র টুকটাক কথা বলে দুজনের জন্য চা করতে রান্নাঘরে চলে যায়। সায়ন আলমারি দরজা ধরে চুপচাপ দাঁড়িয়ে থাকে। আলমারি থেকে মিতির গায়ের গন্ধ আসছে। তারপরও খুঁজতে থাকে কিছু আছে কিনা। একটা ছোট্ট ডায়েরি, গোটা গোটা হাতে লেখা মিতি। সায়ন পাতা উল্টায়। কয়েকটা পাতায় মিতির হাতের লেখা। সায়ন ব্যাংকের কাগজের সাথে সাথে সেই ডায়েরিটাও নিজের ব্যাগে ভরে নেয়।
এমন সময় কলিং বেল বেজে ওঠে। সায়ন আড়াল থেকে ঘরে দরজার দিকে তাকায়। একটা মেয়ে এমনভাবে ঘরে ঢুকে যেন এটা তার নিজের বাড়ি। অভ্র উঁচু গলায় বলে, শায়েলা, ড্রয়িং রুমে বসুন। আমার বাড়িতে গেস্ট আছে, আমি পরে কাজের কথা বলবো। মেয়েটার সাথে সাথে নিজেকে সামলে নেয়। একটা ভদ্র মেয়ের মতো বসার ঘরে সোফায় গিয়ে বসে। অভ্র তাড়াতাড়ি শোয়ার ঘরে চলে আসে। একটু বেশি উদ্গলিত হয়ে বলে, অফিসে অনেক কাজের চাপ যাচ্ছে, একা শেষ করাই যায় না, তাই একজন কলিগ বাড়িতে এসেছে। সায়ন মুচকি হেসে বলে, বুঝেছি, কিন্তু সবকিছুই ওর নজরে পড়েছে। এই যেমন আয়নার উপর কয়েকটা টিপ, চিরুনিতে সদ্য আটকে থাকা কিছু লম্বা চুল। সায়ন সেদিনই সব বুঝে যায় কেন তার আদরের মিতির হার্ট এত তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়েছিল। মিতির ডায়েরিটা ওর উপর হওয়া নির্যাতনের প্রমাণ। অভ্র ওর হাতে গরম ডালের বাটি ফেলে দেয় কারণ সামনে মাছি উঠছিল। অভ্র ওকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয় কারণ মেহা কান্নাকাটি করছে, এতে তার ঘুমের ব্যাঘাত ঘটে। শায়লাকে নিয়ে শোয়ার ঘরে দরজা বন্ধ করে রাখায় মিতি রাগারাগি করে ফলস্বরূপ ওর গায়ে হাত তোলে। মিতি কতটা কষ্ট সহ্য করেছে এই কয়েক মাসে সেটা সায়ন ধারণা করতে পারছে। যে বোনকে সারা জীবন এত আদর করে আগলে রেখে বড় করলো, তার জীবনের এই পরিণতি সে কিছুতেই মানতে পারছে না। শুধুমাত্র মা আর দাদা কষ্ট পাবে বলে সবকিছু লুকিয়ে গেছে। ডায়েরির এক পাতায় লেখা, অভ্রর এই মানসিক আর শারীরিক নির্যাতন আমি আর সহ্য করতে পারছি না। আমি দিন দিন অসুস্থ হয়ে পড়ছি। আমি আর থাকবো না, দাদার কাছে চলে যাব। তারপর সব ফাঁকা। সায়নের মনে পড়ল ভিডিও কলে দেখেছে ওর চোখ ফোলা। প্রশ্ন করলে বলেছে এইমাত্র ঘুম থেকে উঠেছে। গলা ভাঙা শোনা গেলে বলেছে ঠান্ডা লেগেছে। সায়নের নিজের উপরই রাগ হচ্ছে কেন সে মিতিকে নিজের কাছে নিয়ে আসেনি। এরপর থেকে সায়ন পরিকল্পনা করে, পুলিশকে জানালে কিছুই হবে না, কারণ মিতি তো আর এই পৃথিবীতেই নেই। অভ্রর মতো খুনিকে শাস্তি দিতেই হবে। অভ্রর অ্যাকাউন্টে একদিন 50,000 টাকা পাঠায়, বলে এটা মিতির অ্যাকাউন্টে ছিল, ও যখন নেই সেটা তোমারই প্রাপ্য। এরপর সায়নের ঢাকা যাওয়া বেড়ে যায়। 2বার হোটেলে উঠলেও অভ্রকে ফোন করে জানায়। অভ্র ভদ্রতার খাতিরে ওকে বাড়িতে থাকতে বলে। সায়ন সেই সুযোগ হাতছাড়া করে না। অভ্রকে শেষ করার একটা সুযোগের আশায় মাসে 2বারও ঢাকায় আসে। যে কাজ সিলেটে থেকেই করা যায় সেই কাজের অজুহাতে অভ্রর বাড়ি আসে। ওর সাথে সম্পর্কটাও ভালো করে রাখে। সুযোগটা অবশ্য কিছুদিনের মধ্যেই চলে আসে। অভ্র প্রতিদিন ভোর 6:30টায় অ্যালার্ম শুনে ঘুম থেকে উঠে ওর মাথার কাছে এক বোতল জল রাখা থাকে। খালি পেটে এই জল খেয়ে বাথরুমে যায়, এটা ওর প্রতিদিনের অভ্যেস। খালি বোতলটা প্রতিদিন বুয়া ভরে রেখে যায়। কয়েকবার এসে সায়ন সব ছক কষে যায়। গন্ধহীন বর্ণহীন বিশ্বের সন্ধান পেতে সায়নের অবশ্য খুব বেশি কষ্ট করতে হয়নি। ওর এক বন্ধু ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে আছে, প্রায় আড্ডা দিতে ওর দোকানে আসে। সায়ন গল্পের ছলে ওকে বলে, দোকানে খুব ইঁদুরের উৎপাত হয়েছে, কিন্তু ওষুধ দিতে পারি না, গন্ধ হয়, আবার দোকানে অনেক বাচ্চা আসে, তাই ইঁদুরের কলও বসাতে পারি না। সায়নের বন্ধু পরদিন একটা শিশিতে একটু তরল পদার্থ এনে দিয়ে বলে, এটা বিস্কিটের উপর দিয়ে রাখলেই হবে, খুব জোরালো বিষ, অল্পতেই কাজ হবে, সব ইঁদুর মরে যাবে। তবে খুব সাবধানে ব্যবহার করতে হবে, একটুও যদি মানুষের পেটে যায় এক মুহূর্তেই সব শেষ। আর দেরি নয়, তাই সে এই মাসের প্রথমেই চলে আসে। ইচ্ছে করেই অভ্র ফিরে আসার বেশ কিছুক্ষণ পর সে বাড়িতে আসে। আসার সময় অভ্রর জন্য কিছু শুকনো খাবার নিয়ে আসে। অভ্র রান্নাঘরে খাবার গোছানোর সময় এক ফাঁকে ওর অ্যালার্ম ঘড়িটা ভোর 5টায় সেট করে দেয় আর নিজে ঘুমাতে যাওয়ার আগে অভ্রর জলের বোতলে সম্পূর্ণ বিষটা ঢেলে দেয়। এরপর শুধু অপেক্ষা। 5টা বাজার কিছুক্ষণ আগে অভ্রর বাথরুমে ঢুকে সাবান জল ফেলে দিয়ে আসে যেন সে পা পিছলে পড়ে যায় আর ওর হত্যাটাকে যেন অ্যাক্সিডেন্টই মনে হয়। আর বুয়া যতক্ষণে ওকে দেখবে ততক্ষণে বাথরুম শুকিয়ে যাবে। চুপচাপ ঘুমের অভিনয় করে শুয়ে থাকে সায়ন। ঠিক 5টায় অ্যালার্ম বেজে ওঠে। অভ্র রোজকার অভ্যেস মতোই সে শব্দে উঠে যায় আর হাত বাড়িয়ে ঘুম ঘুম চোখে সম্পূর্ণ জলটাই খেয়ে নেয়। অভ্র অবশ্য ঘর থেকে বের হয়নি, জল খেয়ে সোজা নিজের ঘর লাগোয়া বাথরুমে ঢুকে যায়। মিনিট 5 পরেই একটা শব্দ, কিছুক্ষণ গো গো আওয়াজ, তারপর সব শান্ত। সায়ন অভ্রর ঘরে ঢুকে খালি বোতলটা রান্নাঘরে নিয়ে এসে ভালোভাবে পরিষ্কার করে আবার ঠিক জায়গায় রেখে দেয়। তার উপর যেন কেউ কোনো সন্দেহ না করে, তাই নিজের সময় মতো বাড়ি থেকে বেরিয়ে যায়। সবকিছুর প্ল্যান মাফিকই হয়েছে, কিন্তু মাঝখানে পুলিশ এসে একটা গন্ডগোল করে ফেলে। যদিও ও সারাদিনের কাজের একবর্ণ ভুল বলেনি, অন্যান্য সময় কাপড়ের অর্ডার ফোনেই দেয়, কিন্তু কাল নিজে গিয়েই সব করেছে। আর কাজের প্রমাণও রেখেছে, সব কিছুর রিসিটও আছে তার কাছে, যদিও সেগুলো কাজে লাগেনি। মুখের কথাতেই ইন্সপেক্টর বিশ্বাস করেছেন। হয়তো বিধাতাও চায় অভ্রর মতো নীরব ঘাতকদের শাস্তি হোক। ক্লান্তিতে সায়নের চোখ বন্ধ হয়ে আসে। রাহেলা সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি, বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে। সকাল থেকে যা হয়েছে সব চোখের সামনে ভাসছিল।
পুলিশ দেখে ভয়ে বুক শুকিয়ে গিয়েছিল তার, যদিও তারা বেশি ভয় দেখায়নি আর সেও প্রয়োজনের অতিরিক্ত কোনো কথা বলেনি। পরে তাকে আবার ডেকে সায়ন ভাইয়ের কথা জিজ্ঞেস করেছিল। যদি অভ্র স্যারের কথা জানতে চাইতো তাহলে সে তো সত্যিটা বলে দিত। অভ্র স্যার তার স্ত্রীর সাথে খুব খারাপ ব্যবহার করত, নিজের সন্তানের প্রতি ওর কোনো টান নেই। ভাবি অনেক ভালো মানুষ ছিল, তারপরও তাকে দিনের পর দিন অত্যাচার করত। একদিন তো তার সামনেই চড় মারে, ধাক্কা দিয়ে ফেলে দেয়, কপাল কেটে রক্ত বেরিয়ে আসে। মেয়েটা সব মুখ বুজে সহ্য করত। কতদিন আমি বলেছি সব ছেড়ে ছুড়ে চলে যান, কিন্তু সে বলতো যেতে পারবো না, কারণ তার মা আর ভাই খুব আশা নিয়ে তার পছন্দের ছেলের সঙ্গে তার বিয়ে দিয়েছিল। এখন এসব দেখলে খুব কষ্ট পাবে। আহারে, বেচারি কত কষ্ট পেয়ে মারা গেছে। উপরওয়ালার কাছে সবকিছুর বিচার হয়। অভ্র স্যার নিজের পাপের শাস্তি পেয়েছে, কিন্তু রাহেলার কপালে চিন্তার ভাঁজ। আগামীকাল থেকে তাকে আর একটা কাজ খুঁজতে হবে। একটা নির্ঘুম রাত কাটায় শায়লা। অভ্রর এভাবে চলে যাওয়াটা ওর কাছে বিনা মেঘে বজ্রপাতের মতো। অভ্রর সঙ্গে ওর সম্পর্ক প্রায় 2 বছর। প্রথমে কেউ না জানলেও এখন অনেকেই জানে। মিতিকে অভ্র পছন্দ করতো না, বিশেষ করে বাচ্চা হওয়ার পর তো আরও না। সবসময় অগোছালো হয়ে থাকতো। একটা 24 বছরের মেয়ে দেখলে 30 বছরের মহিলা মনে হতো। সেখানে শায়লা সুন্দরী, স্মার্ট। অভ্র ওকে নিয়ে সময় কাটাতে চাইতো, কিন্তু মিতিকে নিজে থেকে ছাড়তে পারছিল না, কারণ ওর ভাই ঝামেলা করতে পারে। তাই মিতির সামনেই ওকে নিয়ে থাকতো। অভ্র চাইতো মিতি যেন নিজে থেকেই ওর জীবন থেকে চলে যায়। এর জন্য যত ধরনের অত্যাচার করা যায় সবই করেছে। মেহার দিকে ভালোভাবে তাকায়নি কখনো। একদিন অভ্রর সাথে শায়লাকে খুবই বিব্রতকর অবস্থায় দেখে ফেলে মিতি। সেদিন ও ধৈর্যের সব বাঁধ ভেঙে যায়। অভ্রকে সজোরে একটা চড় মারে, ওকে আর শায়লাকে খুব অপমান করে আর বলে, এক্ষুনি আমি মেহাকে নিয়ে চলে যাব। অভ্র নিজে অপমান সহ্য করতে পারে না, তাই মিতিকে মারতে শুরু করে। এক পর্যায়ে মিতি দরজার সাথে বাড়ি খেয়ে পড়ে যায় আর সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। মেহা তখন পাশের ঘরে ঘুমাচ্ছিল। মিতিকে যখন হাসপাতালে নেওয়া হয় তখন ওর জ্ঞান ফেরেনি। ডাক্তার বলেছিল ওর প্রেশার অনেক বেশি ছিল আর এভাবে মারার জন্য ওর স্ট্রোক করেছে। কিন্তু মিতির পরিবারকে বলা হয় প্রেগন্যান্সি পরবর্তী জটিলতার জন্য মিতির মৃত্যু হয়েছে। ডাক্তারকে বেশ কিছু টাকা দিতে হয়েছিল সবকিছু লুকানোর জন্য। এরপর সবকিছু ভালোই চলছিল। শায়লা এই বিল্ডিংয়েই একটা ছোট ফ্ল্যাট ভাড়া নেয়। ওর স্বামী সপ্তাহে একদিন আসে, বাকি দিন অফিসের পরও অভ্র সাথেই থাকতো। কেউ কিছু সন্দেহ করতো না, কারণ সবার সামনে অভ্র ওর সাথে কলিগসুলভ আচরণ করতো। কিন্তু কিছুদিন আগে শায়লার স্বামী সব জেনে যায় আর এই নিয়ে শায়লার সঙ্গে চরম অশান্তি হয়। শায়লা আর অভ্রর এই অবৈধ সম্পর্কের কথা জেনে শায়লার পরিবারও তার সাথে সম্পর্ক শেষ করে দেয়। অভ্র বলেছিল কিছুদিনের মধ্যেই শায়লাকে বিয়ে করবে, তাই বিনা শর্তে শায়লা ওর স্বামীকে ডিভোর্স দিয়ে দেয়। এখন অভ্রর মৃত্যুতে শায়লার জীবনে অন্ধকার নেমে এসেছে। ভোরের সূর্য ওঠার আগেই আকাশটা লালচে আভায় ভরে যায়। সেই আলো এসে পড়ছে মেহার মুখের উপর। সায়ন মেহার মুখের দিকে তাকিয়ে থাকে যেন মিতির মুখ কেটে বসানো। সায়ন গাড়িটা থামাতে বলে। নদীর উপর দিয়ে সূর্য উঠছে আর তার আলো ছড়িয়ে পড়ছে চারদিকে। এই সময়টার নাম ব্রাহ্ম মুহূর্ত। সায়ন ব্রিজের এক পাশে এসে দাঁড়ায়। রিয়া আস্তে করে এসে সায়নের হাতটা ধরে। দুজনের চোখে জল, কিন্তু মনে প্রশান্তি। এই সময়ের সাক্ষী হয় দুজনের এক বুক দীর্ঘশ্বাস। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।